This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশের এই অস্থির পরিস্থিতিতে মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে সীমান্তের অনুপ্রবেশ। নিঃশব্দে কাঁটাতার পেরিয়ে ভারতে সেঁধিয়ে যাচ্ছে বাংলাদেশি জঙ্গিরা। হুন্ডির মাধ্যমে বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা এ বাংলায় ঢুকছে, আর সেই টাকা কাদের হাতে যাচ্ছে সেটা শুনলে আপনারা ঘাবড়ে যাবেন। দেখুন, কট্টরপন্থী মৌলবাদীদের তাণ্ডবে অশান্ত বাংলাদেশ, সীমাহীন অত্যাচারের শিকার ওই দেশের হিন্দুরা। এর মাঝেই এপার বাংলায় নতুন করে আশঙ্কা। ভারতে অনুপ্রবেশ করেছে হিজবুত তাহরিরের মতো জঙ্গি সংগঠনের সদস্যরা। সূত্রের খবর, নিষিদ্ধ সংগঠন সিমির সঙ্গে একসঙ্গে কাজ করছে জঙ্গিরা। হুন্ডির মাধ্যমে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের কাছে আসছে কোটি কোটি টাকা। মালদা থেকে সেই জাল ছড়িয়ে পড়ছে রাজ্যের অন্যত্র। ধর্মীয় উস্কানি দিয়ে সংগঠন বিস্তারের ছক জঙ্গি সংগঠনগুলির। এমনই চমকে ওঠার মতো দাবি আয়কর সংক্রান্ত আইনজীবীদের একাংশের। মালদায় যে জমি বা বাড়ির দাম 2 লক্ষ টাকা, সেই জমি বাড়ি 10 থেকে 12 লক্ষ টাকায় কিনছে অনুপ্রবেশকারীরা। কেন, কিভাবে লেনদেন জানতে বাংলাদেশেও যান বেশ কয়েকজন আইনজীবী। বাংলাদেশ থেকে টাকা কি করে আসছে? টাকা আসছে হুন্ডির মাধ্যমে, এটাও আমাদের জানা। ওরা আস্তে আস্তে বাড়ি ভাড়া নিয়ে থাকে, তারপর এখানে স্থানকাল বুঝে তারা ব্যবসা স্টার্ট করে, জমি কেনে, বাড়ি কেনে, সেটা 10 গুণ বেশি দাম দিয়ে। মালদার ভারত বাংলাদেশ সীমান্তে প্রায় 18 কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে নদীপথ, আর এই নদীপথই ভাবাচ্ছে বিএসএফ এবং কেন্দ্রীয় গোয়েন্দাদের। আমার পেছনে রয়েছে মহানন্দা, আর একটু এগিয়ে গেলেই মহানন্দা নদীর ওপারেই হচ্ছে বাংলাদেশ। যেহেতু এখন শীতকাল, নদী এখন ক্ষীণ, জল অনেক কম, আর এটাই সবচেয়ে বেশি সুযোগ অনুপ্রবেশকারীদের। তার মধ্যে এই ডিসেম্বরের এই শীতে গত কয়েকদিন ধরেই কুয়াশা পড়ছে, আর এই কুয়াশার মধ্যে ক্ষীণ নদী খুব সহজেই তারা পেরিয়ে যাচ্ছে। এবং আমি যে পথ ধরে আসছি, মূলত এরকমই আরও 1-2টো পথ রয়েছে যেটা খুবই গোপন এবং জঙ্গলাকীর্ণ। এবং দেখা যাচ্ছে যে এই পথ ধরেই অনুপ্রবেশকারীরা নদী সাঁতরে পেরিয়ে এসে এপারে এসে এই জঙ্গলের পথ ধরে হাঁটা শুরু করে, এবং গাছের আড়ালে নিজেদেরকে লুকিয়ে লুকিয়ে তারা এগিয়ে যায়। সূত্রের খবর, 3 জন শিক্ষকের কথা উঠে আসছে যারা অনুপ্রবেশকারীদের নিয়মিতভাবে আশ্রয় দিয়েছেন বলে অভিযোগ। তাদের মধ্যে একজনের বাড়ি উত্তর মালদায়। এই পরিস্থিতিতে শঙ্কিত মালদা জেলার মানুষ। বাংলাদেশকে হুঙ্কার মালদার ব্যবসায়ী থেকে তৃণমূল নেতৃত্বের। তো ভারতবর্ষের মুসলিম, হাতে চুড়ি পরে নেই। হিম্মত থাকলে যে আমার দেশের প্রতি একটা যদি ঢিলো চড়া হয়, তো ম্যাপ থেকে মুছে যাবে বাংলাদেশ। 1 ঘন্টাও টাইম নিব না। জঙ্গি তাদের কোনো জাত হয় না, তাদেরকে আমরা কোনোদিন আশ্রয় দেব না, এবং তাদেরকে আমরা কোনোদিনই সাপোর্ট করব না। কারণ আমরা ভারতবর্ষের মুসলিম সম্প্রদায়, পশ্চিমবঙ্গে যারা মুসলিম বসবাস করি, আমরা কোনোদিনই বাংলাদেশকে সমর্থন করি না। মালদার কিছু জায়গায় কাঁটাতার না থাকায় সেই পথে অনুপ্রবেশ হচ্ছে বলে অভিযোগ। তেমনি জলপথেও অনুপ্রবেশের ঘটনা ঘটছে। সীমান্ত লাগোয়া গ্রামে অপরিচিত কাউকে দেখলেই পুলিশ প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন গ্রামবাসীরা। এলাকার মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী থেকে শুরু করে সেই সমস্ত আইনজীবীরা একই কথা বলছেন যে কিছু কিছু ব্যক্তি রয়েছে যারা তাদেরকে আশ্রয় দিচ্ছেন, এবং জঙ্গিরা মূলত জঙ্গলাকীর্ণ রাস্তা দিয়ে বেরিয়ে গিয়ে মালদা শহর এবং শহর সংলগ্ন এলাকায় আশ্রয় নিয়ে সেখানে ব্যবসা করে, অথবা সেখান থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়ছেন। এবং এভাবেই ক্রমশ শুধু রাজ্য নয়, গোটা ভারতবর্ষ জুড়েই তারা জাল বিস্তার করে চলেছেন। মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। অন্যদিকে আবারও হুঁশিয়ারি দিলেন বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখ। কেউ লাল চোখ দেখালে চুপ করে বসে থাকবেন না। চুরি করে খেতে হয় না, পাথর থেকে পয়সা নেওয়ার প্রয়োজন নেই। নাম না করে কাকে নিশানা করলেন নানুরের নেতা? জোর চর্চা জেলা তৃণমূল নেতৃত্বের অন্দরে। আমি সিঁড়ি উঠে এসেছি, হেলিকপ্টারে নেমে আসিনি। লাল চোখ দেখালে কাজল শেখ চুপ করে বসে থাকবে না। আপনার কাজও করবেন না, কাজ করতেও দেবেন না। এটা বোধ হয় ঠিক হচ্ছে না। আমি রাজনীতিটা করি, এটা আমার নেশা, আমার পেশা নয়। আমাকে চুরি
মারামারি করে খেতে হবে না। পাথর থেকে পয়সা নেওয়ার প্রয়োজন নেই। অন্যদিকে সন্দীপ ঘোষের বেআইনি বাড়ি নিয়ে কলকাতা পুরসভা উত্তপ্ত। তথ্য না মেলায় থেমে গেল শুনানি। সন্দীপ ঘোষের বেলেঘাটার যে বাড়ি, সে বাড়ির একটি অংশ বেআইনি, এমনটাই অভিযোগ করেন অংশুমান সরকার নামে এক ব্যক্তি। 30শে সেপ্টেম্বর ওই বাড়িতে বেআইনি নোটিশও ঝুলিয়ে দেয় কলকাতা পুরসভা। বিষয়টি হাইকোর্টে ওঠে। হাইকোর্ট জানায় কলকাতা পুরসভা শুনানিতে ডাকলে যেতে হবে অভিযোগকারী এবং সন্দীপের আইনজীবীকে। সেই শুনানি ঘিরেই উত্তেজনা ছড়িয়েছে। আমাদের অনেকগুলো ডকুমেন্টস দেয়নি, যে কমপ্লেন হয়েছে সেই কমপ্লেনটাই আমরা পাইনি। তো কমপ্লেনটা যতক্ষণ না দেবে তো কিছু করার নেই। আমাকে মানে যে কোনো লোককে তো একটা কমপ্লেনের কপি দিতে হবে। আর অভিযোগপত্র ওখানেই আছে। প্রথমে অভিযোগপত্র খুঁজে পাচ্ছিল না, তারপর ফাইল খুঁজে আমি অভিযোগপত্রটা দেখিয়ে দিয়েছি কী কী অভিযোগ আছে। আমি আবার অভিযোগ এখন করলাম, একটা রিটিন চিঠি দিলাম। আর আগামীকাল আমি বলেছি আরও ডিটেলস, যেটা আমি এখন রিটিন করে দিলাম ওখানে বসে, আরও ভালো করে দেবো এবং আবারও বলবো যে কতটা বেআইনি সেটার আমাকে তো এরিয়াটা দিতে হবে। আপনি একটা লাল কালি দিয়ে রিপোর্ট করে পাঠিয়ে দিয়েছে। কৌশিক চন্দ্র, জাস্টিস কৌশিক চন্দ্রর ঘরে স্টেটা হয়েছিল 1 অক্টোবর 2024। আলটিমেটলি এটা হিয়ারিং হলো, বিচারের নামে একটা প্রহসন হলো আর কি। মানে বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদে। একটা কর্পোরেশনের রিপোর্ট যেটা তৈরি করবে, একটা যখন হিয়ারিং প্রসেস হবে, বেআইনি অংশ কতটা শুধু লাল কালি দিয়ে দিয়েছে, তাই কতটা এরিয়া বেআইনিও হয়েছে তার কোনো রিপোর্ট নেই। সে অরিজিনাল স্যাংশন নিয়েছিল 16 সালে, সেই ফাইলটা পর্যন্ত এখানে নেই। তা আমার কাছে যদি ডকুমেন্টসই না থাকে তাহলে আমি কি হিয়ারিং করব? তাহলে কাউকে বাঁচাবার চেষ্টা করা হচ্ছে কি এটা হিয়ারিংটার মাধ্যমে? সন্দীপ ঘোষ কে, সে যিনি, তাকেই আমি চিনি না, তো তাকে বাঁচানোর কি দরকার? এগুলো সব বেকার। হ্যাঁ, হতে পারে কোনো একটা প্রসিডিওর ল্যাপস হতে পারে, কিন্তু তার জন্য এ নয় যে সঞ্জীব ঘোষকে আমি চিনিও না, কোনো লাইফ হয়তো দেখিও নি তাকে। 1 বছর ধরে গোটা রাজ্যে পড়াশোনা চলছে, পরীক্ষাও হয়ে গিয়েছে, কিন্তু পড়ুয়াদের হাতে বই নেই। গুগল ঘেটে পরীক্ষার বৈতরণী পার করতে হচ্ছে তাদের। শুনলে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তারা সাফাই গাইছেন যে বইয়ের বদলে PDF দেওয়া হবে। একাদশ দ্বাদশ শ্রেণীর মতো গুরুত্বপূর্ণ সিলেবাসে কেন এত অবহেলা? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। রাজ্যের শিক্ষার বেহাল দশা নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে বিকাশ ভবনকে। স্কুলগুলির জরাজীর্ণ অবস্থা, শিক্ষকের অভাব সহ অভিযোগ রয়েছে অনেক। তাই বলে বই ছাড়াই পড়াশোনা? হ্যাঁ, এ রাজ্যে সেটাও সম্ভব। পড়ুয়াদের ভবিষ্যতের কথা মাথায় রেখে চলতি শিক্ষাবর্ষে 6টি নতুন বিষয় এনেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তার মধ্যে আছে মাস কমিউনিকেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হেলথ অ্যান্ড কেয়ার, ডেটা সায়েন্সের মতো বিষয়। ডিসেম্বর মাস এসে যাওয়ার পরই ওই সব বিষয়ের বই হাতে আসেনি। ইতিমধ্যেই প্রথম সেমিস্টারের পরীক্ষা হয়ে গিয়েছে। কোনো বই ছাড়াই পরীক্ষা দিয়েছে ছাত্রছাত্রীরা। কিন্তু এই বিষয়গুলো পড়তে গিয়ে প্রতি পদে সমস্যা হচ্ছে পড়ুয়াদের। কেন? তার কারণ বই নেই। একটা পরীক্ষা হয়ে গিয়েছে আর একটা পরীক্ষা আসন্ন, কিন্তু সেই পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য যে ন্যূনতম পাঠ্যপুস্তক প্রয়োজন সেই পাঠ্যপুস্তক পর্যন্ত সরবরাহ করতে পারছে না উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। দুটো সাবজেক্টই কিন্তু অবহেলিত হচ্ছে, বই ছাড়া পড়ানো হচ্ছে। ফার্স্ট সেমিস্টারটা হয়ে গেল, আপনারা জানেন ফার্স্ট সেমিস্টার পুরোটাই ছিল অবজেক্টিভ, যেখানে খুঁটিয়ে পড়তে হয়। আরেকটি পরীক্ষা সেটি ফেব্রুয়ারি মার্চে হবে। তো অলরেডি আর 3 মাসও নেই হাতে, এখনো পর্যন্ত কোনো বই বেরোয়নি। এবং পরের পরীক্ষাটা কিন্তু সাবজেক্টিভ এবং সেখানে লিখতে হবে। একটা স্পষ্ট গাইডলাইন কিন্তু থাকে বইয়ে, ছেলেরা বুঝতে পারে কি ধরনের প্রশ্ন হতে পারে, কি ধরনের উত্তরটা ঠিক কতটা হতে পারে। এই জিনিসগুলো কিন্তু মানে স্টুডেন্টরা ভীষণভাবে তারা অসুবিধার মধ্যে পড়ছে। বই নেই, তাহলে শিক্ষকরা ছাত্রদের পড়াচ্ছেন কিভাবে? অবশ্যই গুগল থেকে নিয়ে, কারণ দুটো রয়েছে, দুটো মিডিয়ামই আমাদের এখানে আছে, বাংলা এবং ইংলিশ। ফলে ও গুগল থেকে পেয়ে ওকে বাংলায় ট্রান্সলেট করতে হয়েছে, বা যেটা বাংলায় পাচ্ছে তাকে মানে ইংলিশে ট্রান্সলেট করতে হচ্ছে। মানে একটা খুব জটিল ব্যাপার। তো এইভাবে করে নোট প্রস্তুত করে ছেলেদেরকে দেওয়া হয়েছে, ওরা এভাবে পড়েছে। প্রশ্ন হচ্ছে, এটা স্কুলে পড়ানোর কোনো প্রক্রিয়া হতে পারে? বই না পেয়ে কার্যত দিশেহারা পড়ুয়ারা। বই না থাকলে পড়াশোনা করতে তো অসুবিধা হচ্ছেই, তার থেকেও বড় কথা আমরা যে এক্সট্রা কিছু জানবো সেটারও আমাদের খুব অসুবিধা হচ্ছে, সেটা আমরা জানতেও পারছি না। আমরা এই টিচারের কনসেপ্টটা নিয়েই আমরা পড়ছি আর পরীক্ষাটা দিচ্ছি। সমস্যা নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তার কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে সংসদ সভাপতির সঙ্গে কথা বলেছিলাম আমরা। তিনি যা শোনালেন তাতে খুব একটা আশার আলো দেখা গেল না। মাস কমিউনিকেশনে স্টাডি মেটেরিয়াল এট দি আর্লিয়েস্ট আমরা বার করছি। বইটা আমাদের হয়তো এই বছরে হবে না, ওটা 25-26-এ
ইয়েতে জাস্ট বেরোবে একাডেমিক ইয়ার থেকে। কিন্তু আপাতত যেটা আমরা এক্ষুনি করতে পারি সেটা হচ্ছে স্টাডি মেটেরিয়াল আমরা আপলোড করে দিচ্ছি। আসলে এটা আগে পাবলিশারদের দায়িত্ব ছিল। পাবলিশাররা নিজেরা যেহেতু পয়সা দিয়ে বিক্রি করে, তারা যদি করে তখন আমরা আপলোড করতে পারি না। আপলোড হলে তো ওটা ফ্রিলি অ্যাভেলেবল। পিডিএফ কখনো বইয়ের বিকল্প হতে পারে? প্রশ্ন তুলতে শুরু করেছে শিক্ষক মহল। যে এখনকার সময়কালে যে কোনো একটা বিষয়ের নাম লিখে গুগলে সার্চ করলে কিছু মেটেরিয়াল আসতে শুরু করে, কিন্তু এগুলো কিন্তু স্কুল শিক্ষার ক্ষেত্রে কখনো পঠন পাঠনের উপাদান নয় আর কি, এবং অ্যাপ্রোচও হতে পারে না। বই তার একটা গন্ধ আছে, ছোটবেলায় এটা একটা আলাদা গুরুত্ব আছে। ওই বইটা ছেলে মেয়েদের কাছে নির্দিষ্ট সময় পৌঁছে দেওয়ার দায়িত্ব সবসময়ের জন্য থাকে যারা ব্যবস্থাগুলো চালায়। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকেই দায়িত্ব নিতে হবে এই বইগুলোকে যাতে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়া যায়। তারাও হাত তুলে নিচ্ছে। তাহলে পরীক্ষা ব্যবস্থায় আমরা কি দেখব? আমরা দেখব যে ছাত্রছাত্রী পরীক্ষায় বসছে বই ছাড়া, টিচার ছাড়া, কারণ বেশ কিছু সাবজেক্টে কোনো শিক্ষক শিক্ষিকা নেই, সে সাবজেক্টগুলো এসছে। তরুণের স্বপ্ন প্রকল্পে এবার 16 লক্ষ পড়ুয়াকে ট্যাবের জন্য 10,000 টাকা করে দেওয়া হয়েছে বলে রাজ্য সরকারের দাবি। মানে 1600 কোটি টাকা ট্যাবের জন্য বরাদ্দ, আর বইয়ের ক্ষেত্রে লবডঙ্কা। সত্যি সেলুকাস, কি বিচিত্র এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সুমন মহাপাত্র, TV9 বাংলা। ঠাকুরপুকুরে প্লাস্টিকে মোড়া পচাগলা দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। জোকার স্মাইল রোডে রাস্তার পাশে ভ্যাটে পড়েছিল দেহটি। প্লাস্টিকে মোড়া দেহ দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় ঠাকুরপুকুর থানার পুলিশকে। দেহ উদ্ধার করে পুলিশ। ময়না তদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে বিদ্যাসাগর হাসপাতালে। কোথা থেকে দেহ এলো এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।